আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আর মাত্র 5 দিন বাকি, আপনাদের ঘোষিত নির্বাচনের 5 দিন বাকি। হবে কি হবে না এ বিষয়ে সবাই যেমন সন্দিহান, আমার মনে তো গভীর সন্দেহ আছে। তো যাই হোক, হোক বা নাই হোক, সে তো পরের কথা। এখন এই বাংলাদেশ ইস্যুতে এখন একটা মারাত্মক একটা ঘোরেল অবস্থা চলছে। ঘোরেল অবস্থা কিরাম? ঘোরেল অবস্থা হচ্ছে কূটনীতিতে একটা মারাত্মক পালা বদল হচ্ছে। বাংলাদেশ আউট, ইন্ডিয়া ইন। কোন প্রসঙ্গে? সেটা হচ্ছে কূটনীতি প্রসঙ্গে। যেখানে বাংলাদেশকে প্রাধান্য দিয়েছিল আমেরিকা, সেই বাংলাদেশের এই হাল দেখে আমেরিকা এখন ভারতের পালে হাওয়া লাগিয়ে তুফান তুলে দিয়েছে। ব্যাপারটা কিরাম? আমি আপনাদের বলেছিলাম একটা চুক্তি হতে যাচ্ছে, 10 বছরের চুক্তি হতে যাচ্ছে। চুক্তিটার নাম আমি আপনাদের বলে দিচ্ছিলাম, সবই বলেছিলাম, শুধু আপনাদের স্মরণে করে দিই। আপনারা তো ভুলে যান, ভুলে গেলে পরে তারপরে যখন হয় তখন আমায় গুজববাজ বলে রেখে দেন। আজ দেখবো আপনাদের কজন আমায় গুজববাজ বলেন। এবং আমি যাওয়ার সময় দুটো প্রশ্ন রেখে যাব, যারা অতিশয় বুদ্ধিমান মানুষ, আশা করি তারা আমার এই দুটো প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমায় কমেন্টে জানাবেন। আর যদি না উত্তর দিতে পারেন তাহলে আমায় হাত তুলে বলে দেবেন যে আমরা উত্তর দিতে পারলাম না। আপনি আমাদের থেকে তাহলে বুদ্ধিমান মানুষ, আপনি উত্তরটা দিয়ে দিন, আমি উত্তরটা দিয়ে দেবো। আপাতত ওই এগ্রিমেন্টের বিষয়ে আসি। সেটা হচ্ছে কমন ইন্টারেস্ট ইন সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া, কোয়াড, বে অফ বেঙ্গল অ্যান্ড ইন্দো-প্যাসিফিক এগ্রিমেন্ট 2026 to 2036। এই 10 বছরের একটা এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টটা আপনার সই হয়, সব গুগলে পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। আমাকে একদম বলবেন না যে গুজববাজ, আমি বলে দিচ্ছি সব গুগলে পেয়ে যাবেন। এটা 31শে জানুয়ারি সেনেটে এই বিলটা পাস হয়। 31শে জানুয়ারি এই বিলটায় $121 মিলিয়ন একটা সহায়তা আছে। কেন এই ডলারের সহায়তা এবং কি জন্য সহায়তা আমি সব বলে দিচ্ছি, সে প্রসঙ্গে আসছি। এই যে 31 তারিখ যেটা বিলটা যেটা সই হয়েছে সেনেটে, সেই বিলটা 3 ফেব্রুয়ারি সেটা সাইন করেছেন আমাদের ডোনাল্ড ট্রাম্প মালিক। তিনি সাইন করে দিয়েছেন এবং 4 তারিখে আমাদের ওইখানে আমেরিকাতে গিয়ে পৌঁছন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার সঙ্গে ওই বিলটা নিয়ে তখন কথাবার্তা হয় এবং একটা ক্লোজ ডোর মিটিং হয়েছিল। আমি আপনাদের বলেছিলাম ডক্টর জয়শঙ্কর মার্কো রুবিওর সঙ্গে একটা ক্লোজ ডোর মিটিং হয়। সেই মিটিংয়ে শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছিল, সেটাও আমি বলে দিয়েছিলাম। এখন যেটা পরে জানতে পেরেছি সেটা হচ্ছে ভিডিও কলিং হয়েছে। আচ্ছা, সবাই আমায় জিজ্ঞেস করেন যে এই যে সিকিউরড লাইন বলেন ব্যাপারটা কি? সিকিউরড লাইন হচ্ছে এমন একটা ফ্রিকোয়েন্সি দুজনেই ভাগ করে নেয়। ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এমন একটা ফ্রিকোয়েন্সি ভাগ করে নিল, ওই ফ্রিকোয়েন্সি অন্য কেউ জানতে পারবে না। ওই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির মাধ্যমে ভারত এবং বাংলাদেশ দুজনেই ওই ফ্রিকোয়েন্সির মাধ্যমে যোগাযোগ করে। সেটা হচ্ছে আপনার সিকিউরড লাইন বলা হয়। এই যে সমস্ত আমাদের রাষ্ট্রনেতারা কথাবার্তা বলেন না, তারা সবসময় ওই রকম আলাদা করে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সিকিউর মানে ওয়েভ লেন্থে তারা কথাবার্তা বলেন। তো যাই হোক, সেখানে ওই তাদের মধ্যে কথাবার্তা হয়েছে এবং শেখ হাসিনার সঙ্গেও কথাবার্তা হয়েছে। কি কথাবার্তা হয়েছে সেটাই পরে আসছি। এখন এই যে $121 মিলিয়ন যেটা সহায়তা বিল দেওয়া হচ্ছে, সহায়তা বিল কেন? আগে আপনাদের মনে আছে, আগে আপনাদের ঠিক ছিল যে বাংলাদেশ থেকে একটা মায়ানমার করিডোর করা হবে, আরাকান করিডোর যেটা নাম দেওয়া হয়েছিল। সেই করিডোরটা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে খলিলুর রহমানের একটা চূড়ান্ত একটা বাকবিতণ্ডা হয় এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন নো ব্লাডি করিডোর।
মনে পড়ছে সেই নো ব্লাডি করিডোর, সেই নো ব্লাডি করিডোর বলেছিলেন। আসলে হচ্ছে এই যে 121 মিলিয়ন যে ডলারটা, এই 121 মিলিয়ন ডলারের খন্ডাংশ, 121 মিলিয়ন ডলারের একটা অংশ, সেইটা কে কত নেবে? খলিলুর রহমান এবং ওয়াকারুজ্জামান দুজনের মধ্যে কে কত নেবে সেটা নিয়ে হচ্ছে কথা হচ্ছিল। এখন এই কথাবার্তা যখন চলে সেই সময়তে, 1 মিনিট ধরবেন, এই কথাবার্তা যখন চলে সেই সময়তে দুজনের মধ্যে যে ঝামেলা লাগে সেটা আদৌ আজ পর্যন্ত মেটেনি, এবং তার ফলে একটা দূরত্ব দুজনের মধ্যে তৈরি হয়ে রয়েছে, সেটা অদ্যাবধি মেটেনি এবং মিটবে বলে মনেও হয় না। আচ্ছা, আর একটা এর মধ্যে যেটা ছিল, সেগমেন্ট যেটা ছিল, সেগমেন্টে ভাগ করা ছিল কিছু কিছু পয়েন্ট, যেমন আকাশ এবং সমুদ্র পথে আপনার ইন্টারন্যাশনাল টেরোরিজম, ক্রস বর্ডার টেরোরিজম, অর্থায়ন, এরম যদি হয় তাহলে পরে দুপক্ষই সার্জিক্যাল স্ট্রাইক করতে পারবে। 2 নম্বর ছিল ইন্দো প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্র, নিরাপত্তা, মানবাধিকার, আইনের শাসন, সমস্ত ধরনের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পূর্বের ন্যায়, মানে শেখ হাসিনার সময় সেই পূর্বের ন্যায় সর্বাত্মক সহযোগিতা, সমঝোতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে কাজ করবে পরবর্তী বাংলাদেশ সরকার, ভারত এবং ওয়াশিংটন, 3 জনে একযোগে কাজ করবে। কৌশলগত সিদ্ধান্ত বাস্তবায়ন চলমান থাকবে। প্রতি 3 মাস ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই যে 10 বছরের এগ্রিমেন্ট হচ্ছে, এই 10 বছরের এগ্রিমেন্ট এই রিভিউ করবে। শেখ হাসিনার সঙ্গে যখন কথাবার্তা হয় তখন মার্কো রুবিও শেখ হাসিনাকে বলেন যে বাংলাদেশে দৃঢ় গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার রক্ষা কাজ করা ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ। ঢাকার কাছে এটা টোটাল 16 মিনিটের একটা কথাবার্তা হয়েছিল, এটা আমি আগেও বলেছিলাম। এখন এই যে বাংলাদেশ নীতি পুনর্বিন্যাস এবং চূড়ান্তকরণ, বাংলাদেশ এবং মায়ানমার ও ইন্দো প্যাসিফিকের নিরাপত্তা, এর দুজনেই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনকে সমানভাবে ভাগ করে নিয়ে দেখবে। কখনো কোনো কাজটা মার্কিন যুক্তরাষ্ট্র করবে, কখনো ওভারল্যাপ করে ভারতের কাজটা ওভারল্যাপ করে মার্কিন যুক্তরাষ্ট্র করবে। যেখানে যার প্রয়োজন হবে সেটাই তখন তারা করবে ওভারল্যাপিং নীতি, বোঝেন? ওভারল্যাপিং নীতিতে হবে। এখন এই যে 121 মিলিয়ন ডলার কি হবে? এটা হচ্ছে আমাদের যে কালাদান প্রজেক্ট আছে না মায়ানমারে, ওই কালাদান প্রজেক্টটাকে ধরে আপনার নৈখানছড়ি এরিয়া আছে, নৈখানছড়ি এরিয়া থেকে একেবারে ত্রিপুরা হয়ে, এখনো ঠিক হয়নি, হয় আপনার এতে কি বলে ওটা, ত্রিপুরা হয়ে মায়ানমার ছুঁয়ে কাম্বোডিয়া পর্যন্ত পৌঁছে যাবে। অর্থাৎ এখন থেকে বাংলাদেশকে সাইড লাইন করে এখন পুরো ব্যাপারটা এখন কাম্বোডিয়া এবং ভারতবর্ষ যুক্তভাবে মায়ানমারকে পৌঁছে দেবে। যত রকমের অস্ত্র শস্ত্র সহায়তা যা করার সেই সমস্তগুলো করবে। মায়ানমার ইস্যুতে ভারত যেমন আমেরিকাকে সমর্থন করবে, তেমনি বাংলাদেশ ইস্যুতে ইউনাইটেড স্টেটস ভারতকে সমর্থন করবে। ভারতের চোখ দিয়ে ইউনাইটেড স্টেটস দেখবে এমন কোনো কথা কিন্তু আলোচনা হয়নি। আলোচনা এটাই হয়েছে স্বার্থ, একে অপরের স্বার্থ সুরক্ষিত করে চলবে। মায়ানমারে যেখানে আমেরিকার স্বার্থ আছে সেটা বাংলাদেশ দেখে, ভারত দেখে চলবে, ও বাংলাদেশে যে স্বার্থ ভারতের রয়েছে সেটা আবার আমেরিকা ভারতের হয়ে দেখবে। এটাই হচ্ছে ওভারল্যাপিং সিস্টেমে
দুজন দুজনের মধ্যে কাজ করবে। আমাদের যে এখানে জয়শঙ্কর জি ওখানে গিয়ে আমেরিকার ভিজিট যখন করছেন, তখন এখানে কিন্তু ব্রেন ক্রিসেন্টন তিনি গিয়ে প্রণয় বার্মার সঙ্গে দেখা করছেন। এখন প্রণয় বার্মার সঙ্গে দেখা করার আগে, ঠিক দেখা করার আগে উনি গিয়েছিলেন তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান বাড়িতে ছিলেন কি ছিলেন না আমি জানি না। কথা হয়েছে কার সঙ্গে? ওনার কথা হয়েছে জুবেইদা জাইমা খান এবং তার মেয়ে হচ্ছে জুবেইদা রহমান, জাইমা রহমান এবং জুবেইদা রহমান, এই দুজনের সঙ্গে ব্রেন ক্রিসেন্টনের কথা হয়েছে। এটা গেল নাম্বার 1, আমার প্রশ্ন নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে 8ই ফেব্রুয়ারি আগামীকাল একটা বৈঠক মানে সভা হওয়ার কথা ছিল আপনাদের বিএনপির। সভাটা হচ্ছে না, কেন হচ্ছে না? কোনো কারণ দেখানো হয়েছে কেন হচ্ছে না? আপনারা যারা অতিশয় বুদ্ধিমান আছেন, যারা আমার ভিডিওতে প্রচুর কমেন্ট করেন, আপনাদের মতো বুদ্ধিমানের কাছে আমি এই প্রশ্ন রেখে গেলাম যে এই দুটো কাজ কেন হলো। এক হচ্ছে ব্রেন ক্রিসেন্টন তিনি জুবেইদা রহমান এবং জাইমা রহমানের সঙ্গে বৈঠক করলেন কেন? আর 2, কোনো কারণ না দেখিয়ে 8 তারিখের প্রোগ্রামটা পল্টনে যেটা হওয়ার কথা ছিল সেটা বাতিল হলো কেন? এই দুটো প্রশ্নের জবাব আমাকে দেবেন কমেন্টে। আমি উদ্গ্রীব হয়ে থাকবো কমেন্টে আপনাদের পড়ার জন্য। যারা এই সমস্ত আমায় গুজববাজ লিখে বেড়ান না এবং বলেন যে যত ঢপ মারছে উ মারছে তমুক মারছে, মেয়াদ উত্তীর্ণ গঞ্জিকা সেবন করে যারা লেখেন, তারা একটু গঞ্জিকা একটুখানি ভালো করে পুরপুর করে টান দিয়ে গুগলে একবার সার্চ করে দেখবেন 31 জানুয়ারি এই ধরনের এগ্রিমেন্ট সেনেটে অ্যাপ্রুভ হয়েছে কিনা, এই 121 মিলিয়ন ডলারের একটা সহায়তা বিল হয়েছে কিনা, এবং 3 তারিখে সেটা আমাদের মালিক সই করে ভারতের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছে কিনা 4 তারিখে। এই টোটাল ব্যাপারটা ওই জন্য বলছি কূটনীতিতে সবকিছুই বদলে গিয়েছে। এই যে ভারতের এখন জায়গাটা নিয়ে নিয়েছে, এই বাংলাদেশের জায়গাটা নিয়ে নিয়েছে ভারতের পালে এখন আমেরিকার হাওয়া। সুতরাং অনেক কিছুই অকল্পনীয় ভাবে বহুদিন ধরে বলে যাচ্ছি, আপনাদের চোখের আড়ালে পর্দার আড়ালে খেলা চলছে, সেগুলো আপনাদের চোখের সামনে চলে আসবে। এই সমস্ত ব্যাপারটা যেটা বললাম সব কিন্তু আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন। আমার মাঝে মাঝে খুব সন্দেহ হয় ওই মাটিতে শেখ হাসিনার মতো একজন ব্যক্তিত্ব জন্মালেন কি করে। এই আপনাদের মতো উদ্গান্ডুদের মাটিতে, উর্বর মাটিতে ওই শেখ হাসিনার মতো একজন বুদ্ধিমান মহিলা কূটনীতিবিদ তিনি জন্মালেন কি করে? এটা আমার কিন্তু অনেক বড় প্রশ্ন। পারলে এটার উত্তরও আমায় দিয়ে সবাই আমাকে ধন্য করবেন এবং আমাকে আরো সমৃদ্ধ করবেন। আপনাদের প্রতি অনেক আশা আমার রয়ে গেল, এইটুকু আশা আমার নিশ্চয়ই পূরণ করবেন আপনারা সবাই। ধন্যবাদ। গত সপ্তাহে মার্কিন সিনেটে 121 মিলিয়ন ডলার অর্থাৎ 1512 কোটি টাকার একটি ফান্ড অ্যাপ্রুভড হয়েছে। এই টাকাটি মিয়ানমারের জন্য খরচ হবে এবং খরচ করবে মিয়ানমারের দুটি সীমান্তবর্তী দেশ থাইল্যান্ড এবং ভারত। অথচ মিয়ানমারের সাথে ভৌগোলিকভাবে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকা সত্ত্বেও বাংলাদেশ সেই ফান্ড থেকে বাদ। শুধু যে বাংলাদেশ বাদ পড়েছে তাই না, ডক্টর ইউনূস সহ আরো 12 জন উপদেষ্টার এর সাথে সাথে কপাল পুড়ছে। আজকে এটা নিয়ে আলাপ করব, শেষ পর্যন্ত থাকবে। প্রিয় বন্ধুরা, বার্মা অ্যাক্টের কথা মনে আছে? সেই যে বার্মা ইউনিফাইড থ্রু রিগোরাস মিলিটারি অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট 2022 সালে মার্কিন কংগ্রেসে এই অ্যাক্টটি পাশ করেছিল। একটু আপনাদের মনে করিয়ে দিই, আমি আগেও এটি নিয়ে কথা বলেছি। বার্মা অ্যাক্টটা হলো মূলত বর্তমানে মিয়ানমারের যে সামরিক জান্তা সরকার রয়েছে সেই জান্তা সরকারকে দুর্বল করে সেখানে একটি গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনার জন্য আমেরিকার একটা প্রজেক্ট, তারা সংসদে একটা অ্যাক্ট পাশ করেছিল এবং সেখানে এই যে আমাদের যে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে, রাখাইন স্টেটের যে আনরেস্ট, সেখানে অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে, এই সব বিষয় কিন্তু এই বার্মা অ্যাক্টের মধ্যে রয়েছে। এবং বার্মা অ্যাক্ট মানে কাগজে কলমে এক কথা, আর এটা জিও পলিটিক্যালি খুব ইম্পর্টেন্ট। এই মায়ানমার বঙ্গোপসাগর এই রিজিয়নে আমেরিকা তার উপস্থিতিটা নিশ্চিত করতে চায় এবং মিয়ানমারে
তারা গণতন্ত্রের নামে ঢুকতে চায়। এবং আপনারা জানেন যে আরাকান আর্মি নিয়ে কি ঘটনা বাংলাদেশে ঘটেছে। এই আরাকান অ্যাক্টে বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করে আরাকান আর্মিকে দিয়ে জান্তা সরকারের বিরুদ্ধে ফাইট করানোর একটা ঘটনা আপনারা জানেন। এবং এমন একটা অবস্থা হয়েছিল যখন আরাকান আর্মি প্রায় রাখাইন স্টেটের 2টো বা 3টা টাউনশিপ ছাড়া অধিকাংশ জায়গা একটা সময় দখল করে নিয়েছিল। এবং এর সবকিছুর পেছনে ছিল আমেরিকা, এবং আমেরিকা চেয়েছিল যে বাংলাদেশের করিডোর, যে মিয়ানমারের সাথে যে করিডোর আছে সেই করিডোরটা ব্যবহার করে তাদের এই সাইডের সংগ্রামটা বা তাদের প্রজেক্টটা এগিয়ে নেওয়া। আপনাদের আরো মনে আছে যে গত বছর 13ই মার্চ জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশে এসেছিলেন 4 দিনের সফরে, এবং তিনি রোহিঙ্গা শিবিরেও গিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন যে বাংলাদেশের মধ্য দিয়ে একটি মানবিক সহায়তার করিডোর তারা চেয়েছিলেন, যাতে এই রাখাইন স্টেটে তারা বিভিন্ন রকমের সহায়তা পৌঁছে দিতে পারে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ডক্টর ইউনূস যদিও কমিটমেন্ট করেছিল আমেরিকার কাছে যে তারা সেন্ট মার্টিন দেবে, করিডোর দেবে, চট্টগ্রাম বন্দর দেবে, অনেক কমিটমেন্ট, মানে যা চাও নিয়ে যাও, বাংলাদেশটা তুমি নিয়ে যাও, আমাকে ক্ষমতা দাও। তো সেই জায়গাটায় কি হয়েছে, পরবর্তীতে দেখা গেছে যে বাংলাদেশ আর্মি বলেছে নো করিডোর, করিডোর দেওয়া যাবে না। আবার বলেছে যে করিডোর দিলে সেখানে আমাদের বাংলাদেশের ইন্টারনাল সিকিউরিটি রিস্ক আছে, করিডোর দিয়ে ড্রাগ স্মাগলিং হবে, আর্মস স্মাগলিং হবে, এসব মানে নানা রকমের সমস্যার কথা বলে সেনাবাহিনী এটিতে আগ্রহ দেখায়নি। এবং আপনারা জানেন তারপরে করিডোরের মানে টেকনাফে বিশেষ করে আরাকান আর্মির অনেক অ্যাক্টিভিটিস আছে। এখানে সামরিক মহড়ার নামে আমেরিকান আর্মি এবং আমেরিকান সশস্ত্র বাহিনী, ফায়ার ব্রিগেড অনেকেই এসেছিল। এবং পেকুয়া বাজারের কথা মনে আছে, আমি বলতাম যে পেকুয়া বাজারে একটা 19 তলা হোটেল করা হয়েছিল, যে হোটেলটার মালিক ছিলেন মোস্তফা মাজি। সেই হোটেলটা মূলত করা হয়েছিল ওই এলাকায় বিদেশিদের থাকবে, একটা লাক্সারিয়াস হোটেল, যার নিচের তলায় পাব থাকবে, বার মানে পানশালা, উপরে থাকার রুম থাকবে। তো পরবর্তীতে সেই হোটেলটা কিছুদিন চালু ছিল, কিন্তু এটা পুরো কমপ্লিট হয়নি। আর এই মাসখানেক আগে তো এটার মালিক মোস্তফা মাজিকে তার বাড়িতে মৃত পাওয়া গেছে, মোস্তফা মাজিকে হত্যা করা হয়েছে। অর্থাৎ এই যে আমরা করিডোর দেব বলে আমেরিকাকে যে আশ্বাস দিয়েছিলাম, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এই সর্দার ইউনূস, সে এমন একটা লেজে গবরে পাকিয়ে ফেলেছিল যে আমেরিকা ছেড়ে দে মা, কেঁদে আছে। সুতরাং আমেরিকা আলটিমেটলি তার বার্মা অ্যাক্ট এটাকে বাস্তবায়ন করার জন্য এই গত সপ্তাহে যে $121 মিলিয়ন ফান্ডটা দিয়েছে, এই ফান্ডটা মিয়ানমারের জন্য অ্যালোকেটেড, বাট এই ফান্ডটা মিয়ানমারের বর্তমান যে সামরিক সরকার আছে, জান্তা সরকার, তাকে কিন্তু এই টাকাটা দেওয়া হবে না। এই টাকাটা যাবে সীমান্তবর্তী 2টি দেশ ভারত এবং থাইল্যান্ডের কাছে, এবং বাংলাদেশ বাদ। এবং ভারত এবং থাইল্যান্ড কি করবে, এই টাকাটা নিয়ে তারা মূলত মিয়ানমারের যে সিভিল সোসাইটি আছে তাদের হেল্প করবে। তারা মিয়ানমারের ভেতরের গণতান্ত্রিক পরিবেশ, মানবাধিকার এগুলো নিয়ে কথা বলবে। মিয়ানমারের ভেতরে জান্তা সরকারকে দুর্বল করাটা কিন্তু এই বার্মা অ্যাক্টের অন্যতম উদ্দেশ্য। সুতরাং মিয়ানমারের জান্তা সরকার বিরোধী যে গণতান্ত্রিক শক্তিগুলো আছে তাদের সহায়তা প্রদান করবে এই $121 মিলিয়ন অধীনে যে প্রজেক্টস গুলো হবে, এবং সেখানে ভারত এবং থাইল্যান্ড কাজ করবে। এছাড়া রোহিঙ্গাদের সহায়তার কিছু বিষয় আছে। এই রাখাইন স্টেটে যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার সব আপনারা জানেন যে আন্তর্জাতিক আদালতে সেটি নিয়ে মামলা চলছে। গণহত্যার সপক্ষে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের একটা ব্যাপার আছে, সেটিও এই প্রজেক্টের আন্ডারেই হবে। সো মানে এখন দেখা যাচ্ছে যে আমেরিকা বাংলাদেশকে বাদ দিছে। এবং কেন ইন্ডিয়া, কেন থাইল্যান্ড? ইন্ডিয়া আপনারা জানেন যে আমেরিকার সাথে যে রিসেন্ট ডিফেন্স ডিলটা হয়েছে, ডিফেন্স ট্রিটিটা হয়েছে 10 বছরের, সেখানে কিন্তু ইন্দো প্যাসিফিক রিজনের সিকিউরিটিতে ইন্ডিয়া এবং আমেরিকা পার্টনার। আর থাইল্যান্ডের সাথে আমেরিকা অনেকদিন ধরে এই সিকিউরিটি পার্টনার, তাদের সাথে অনেক রকমের লেনদেন আছে। তো বাংলাদেশের করিডোর দিলে যে ঝুঁকি, সেই ঝুঁকি তো থাইল্যান্ড এবং ভারতের সাথেও আছে, কারণ ভারত তো মিয়ানমারের সাথে বর্ডার শেয়ার করে, থাইল্যান্ডও করে। কিন্তু তারপরেও ভারত এবং থাইল্যান্ড এই ডিসিশনটা নিয়েছে, এই প্রজেক্ট, এই ফান্ড তাদের কাছে গেছে, এর কারণ হলো তারা রাজনৈতিকভাবে সিদ্ধান্তটা নিয়েছে, ঝুঁকি ম্যানেজ করার একটা পলিটিক্যাল ডিসিশন তারা নিয়েছে, যেটা বাংলাদেশ নিতে পারেনি। এবং বাংলাদেশ নিতে না পারার কারণে এই যে $121 মিলিয়ন বা 1512 কোটি টাকার একটা ভাগ থেকেই যে শুধু বাংলাদেশ বঞ্চিত হলো তা নয়, এটি কেবল অর্থ নয়, বরং এটি হলো ইউনূস সরকারের উপর থেকে আমেরিকান আস্থা যে উঠে গেছে তার একটা ইন্ডিকেশন। এবং এর ফলে যেটা হবে
যে এই এলাকায় যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে বাংলাদেশ একটা নেতৃত্বের অবস্থানে ছিল, সেই জায়গাটা আর থাকবে না। রোহিঙ্গাদের প্রত্যাবর্তন, রোহিঙ্গাদের কাছে আসা বিদেশি সহায়তা সবকিছু আগের মতো আর হবে না, এগুলো কমে যাবে। এবং রোহিঙ্গারা, ডক্টর ইউনূস বলেছিল এই যে রোজা আসতেছে, এই রোজার ঈদটা রোহিঙ্গাদের মিয়ানমারে করার কথা, তো সেইটা সুদূর পরাহত হয়ে যাবে। তো আমেরিকা এই যে ইনুস যে ব্যর্থ হয়েছে, এর জন্য আমেরিকা ভীষণ বিলা। আমেরিকা ডক্টর ইনুস সহ 12 জন উপদেষ্টার উপরে ক্ষুব্ধ এবং বলেছে যে তোমাদের দ্বারা কোনো কাজ হবে না, ইউ ওয়েস্টেড আওয়ার মানি, টাইম অ্যান্ড রিসোর্সেস। এদিকে ডক্টর ইনুস যদি নির্বাচন হয়, যদি ক্ষমতা ছেড়ে আসলেই যায়, তার একটা আশঙ্কা রয়েছে যে তিনি চলে গেলে গ্রামীণ ব্যাংকে যে সারা দেশে ছড়ানো ছেটানো প্রায় 2500 গ্রামীণ ব্যাংকের যে ব্রাঞ্চেস আছে, সেগুলো কি হবে, এইগুলোর ভবিষ্যৎ নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। এবং তিনি এটি বলেছিলেন আমেরিকাকে যে তিনি চলে গেলেও গ্রামীণের ভবিষ্যৎ কি হবে। তো আমেরিকা কি বলেছে তার আগে আমি একটা ছোট্ট আহ, অতীতের কথা মনে করিয়ে দিই। যে খন্দকার মুস্তাকের কথা আপনাদের অনেকেরই মনে আছে, বঙ্গবন্ধুর খুনি। যে খন্দকার মুস্তাক, সে যখন জনসভা করতে গিয়েছিল ক্ষমতা হারিয়ে, তখন কিন্তু তার জনসভা আক্রান্ত হয়েছিল, তার জনসভায় বোমাবাজি হয়েছিল, সাপ ছেড়ে দেওয়া হয়েছিল। তখন সে খুব মাইন্ড করে, খুব কষ্ট দুঃখ নিয়ে আমেরিকান এম্বাসিতে গিয়ে বলেছিল যে আমি যে একটু পলিটিক্স করি, আমি তো তোমাদের জন্যই রাজনীতি করলাম, তোমরা আমার একটু সিকিউরিটিটা ইনশিওর করো। তো আমেরিকা বলেছিল যে তুমি রাজনীতি করবা, তোমার সিকিউরিটির দায়িত্ব তোমার নিজের। তো ডক্টর ইনুস যখন গ্রামীণ ব্যাংকের এই অবকাঠামোগত নিরাপত্তার ইস্যুটা তুলেছে, তখন তাকে খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তার। এদিকে অন্যান্য উপদেষ্টারাও কিন্তু ভীষণ স্যাড হয়ে গেছে এই ঘটনায়। বিশেষ করে ডক্টর খলিল, তিনি বলেছেন যে এই সরকারের জন্য, আমেরিকার স্বার্থ রক্ষার জন্য তিনি কি করেন। কিন্তু আজকে এমন একটা অবস্থা হচ্ছে যে ডক্টর খলিলের এই দায়িত্ব থেকে চলে যাওয়ার পরে আমেরিকায় ফিরে যাওয়াটাও অনেকখানি ঝুঁকির মধ্যে পড়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, এটা যে কেবল একটা $121 মিলিয়ন প্রজেক্ট তা না, এটা আবার জিও পলিটিক্যালিও খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। এবং সেখানে ইন্ডিয়ার এবং থাইল্যান্ডের যে গুরুত্ব, সেই গুরুত্বের পাশাপাশি বাংলাদেশ ইজ নাও নো ওয়্যার। ডক্টর ইনুস এদিকে ডিপি ওয়ার্ল্ডকে চিটাগাং পোর্ট দিবে বলেছে। চিটাগাং পোর্টে কিন্তু অলরেডি আনরেস্ট শুরু হয়ে গেছে এবং চিটাগাং পোর্টে প্রতিদিন লস হচ্ছে। সো ওই বিক্ষোভ, ওই অসন্তোষ কিভাবে নিয়ন্ত্রণ করে ডিপি ওয়ার্ল্ডকে কিভাবে এই চিটাগাং এর এনসিটি, এই নিউমারিং কন্টেইনার টার্মিনাল হ্যান্ড ওভার করবে, সেটাও আমরা দেখার জন্য অপেক্ষায় রইলাম। আজ এ পর্যন্তই।